আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের নতুন অধ্যায় টিস্যু ও টিস্যু তত্ত্ব। তো প্রথম কথা হলো টিস্যুর সংজ্ঞা অবশ্যই মনে রাখতে হবে। এটা বোর্ড পরীক্ষায় আসে। টিস্যু কাকে বলে? এটা তো তোমরা আগে থেকেই জানো, তাই না? যে একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পূর্ণকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন পরিবেশকে টিস্যু বলে। যদিও টিস্যুর কিন্তু আরেকটা বাংলা আছে, যেটা আমরা বাংলায় বলি কলা। আসলে কলা হলো আসল বাংলা না, এটা সংস্কৃত ভাষা। কলা, হ্যাঁ, কলা বলি না। এই কলা বলতে তো ওই কলাও হয় যেটা আমরা খাই আর কি। তো এর আসল বাংলা হলো কোষ সমষ্টি। টিস্যুর আসল বাংলা হলো কোষ সমষ্টি। কোষ সমষ্টি, কোষ সমষ্টি, হ্যাঁ, কোষ সমষ্টি। অনেকগুলো কোষের সমন্বয়। হ্যাঁ, অনেকগুলো কোষের সমষ্টি, এটাই হলো টিস্যু। টিস্যু বা কোষ সমষ্টি। দেখছো? আচ্ছা, এখন দেখো যে এবার আমরা চলে আসি টিস্যুর প্রকারভেদ। এখানে যে টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুইটি ভাগে ভাগ করা হয়। টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা ভাজক টিস্যু আর একটা হলো স্থির টিস্যু। এটা মনে হয় আগে থেকে জানা, তাই না? আচ্ছা, তাহলে দেখো টিস্যু হচ্ছে একটা ভাজক। অনেকে পরীক্ষার কথা বলে না আসে ঘুমায়, কিন্তু হ্যাঁ, কিন্তু হচ্ছে এত পড়াশোনা আসতে পারছে না। তোমাদের তো আসলে খুব বেশি সময়ও না, তাই না? দেখতে দেখতে সময় চলে যাবে। জি স্যার। ঠিক কি না? এবং টেস্টের পরে কোনো ক্রমেই তুমি মানে কোনো কিছু ইনকমপ্লিট রেখে তুমি টেস্টের পরে যদি পড়তে যাও তাহলে ধরা থাকবে। টেস্টের আগে একবারে ফুল কমপ্লিট হতেই হবে, বুঝছো? টেস্টের আমার মতে টেস্টেরও 1 মাস আগে ফুল কমপ্লিট হওয়া উচিত। তাহলে টেস্ট পরীক্ষা ভালো হয়। আবার নিয়ম স্যার ওটাই। নিয়ম ওটাই, হ্যাঁ। তোমার রিভিশনটাও তুমি ভালোভাবে করতে পারবে। সব সাবজেক্ট একবার ঠোঁটস্থ হয়ে গেল, তাহলে তোমার বোর্ড পরীক্ষা ভালো হবে। অ্যাডমিশনও তুমি আগে থাকলা, কারণ এমসিকিউ তো সব জায়গায় এমসিকিউ, বোর্ড পরীক্ষা এমসিকিউ, ওখানেও এমসিকিউ ম্যাক্সিমাম, তাই না? তো তাহলে অটোমেটিকলি তোমার হচ্ছে যে 2 পড়াই কিন্তু হয়ে গেল। মানে বোর্ড পরীক্ষার জন্য ভালো করে পড়লেও কিন্তু আসলে অ্যাডমিশনে পড়াটাও কিন্তু অনেকটা হয়ে যায়, তাই না? তো তাই যদি হতে হয় তাহলে তো ধরো তোমাদের কিন্তু আসলে সময় কম, তাই না? মেডিকেলের জন্য কি কি এক্সাম দিতে হয়? মেডিকেলের জন্য যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হচ্ছে ইংরেজি আর সাধারণ জ্ঞান। তো এই কারণে তোমাদের টার্গেট রাখতে হবে যে তোমাদের হচ্ছে যে নভেম্বরের মধ্যে সব সাবজেক্ট শেষ করে, নভেম্বরের মধ্যে সব সাবজেক্ট শেষ করে। হয়তো বা তোমাদের জানুয়ারিতে টেস্ট পরীক্ষা হতে পারে, কারণ জানুয়ারি পার করবে। হ্যাঁ, জানুয়ারি পার করবে। হ্যাঁ, জানুয়ারি পার করবে না, কারণ রোজার একটা ব্যাপার আছে, এই জন্য জানুয়ারি হতে পারে। তাহলে তোমার বলা যাচ্ছে না নভেম্বরে শীত আগাবে নাকি আবার এমনিতে। হ্যাঁ, সেটাই। এই জন্যই যারা সচেতন তারা কিন্তু সময় নষ্ট করছে না, তারা কিন্তু খুব দমে পড়াশোনা করছে যারা সচেতন। আর যারা ধরো অলসতা করছে তারা পরে যায় ভাববে যে কেন যে ভালো করে পড়াশোনা করিনি, এই টেনশন কিন্তু পরে যায়। ঠিক আছে, ঠিক না বলো? আচ্ছা, এখন দেখো ভাজক টিস্যু জিনিসটা কি আর স্থির টিস্যু জিনিসটা কি। ভাজক টিস্যু আমাদের কিন্তু আসলে ওরকম ভাজক টিস্যু ওরকম ভাবে আমাদের নাই। আমাদের ধরো যে ধরো আমাদের হাতের আঙ্গুলে, মনে করো আমাদের হাতের আঙ্গুল, এই হাতের আঙ্গুলে আমাদের ধরো এখানে 8টা কোষ আছে, suppose। তো এখন আমাদের কিন্তু এরকম না যে এই ভাজক টিস্যু এই বিভাজিত হতে থাকে, এরকম না। আমাদের এই 4টা কোষ আছে, এখন কোনো কারণবশত বা জেনেটিক্যালি মৃত্যু হোক বা আঘাত লাগার কারণে হোক এই কোষটা মরে গেল, ঠিক আছে? আঘাত লাগার কারণে হোক বা জেনেটিক্যাল মৃত্যু হোক, কারণ জেনেটিক্যাল ভাবে মৃত্যু হয়, মাইটোকন্ড্রিয়ার কাজ বন্ধ হয়ে যায় 24 ঘন্টার মধ্যে আর কি। আমাদের স্কিনের বিশেষ করে, হ্যাঁ, স্কিনের গুলা মারা যায়। তো মারা যাওয়ার সাথে সাথে কি হবে, এই নিচের কোষটা গিয়ে তখন বিভাজনক্ষম হয়ে যায় এবং এখানে বিভাজন হয়ে আবার কোষ তৈরি হয়। এটা হলো আমাদের সিস্টেম। তাহলে কি যা সমতা থাকলো না, যা তাই, ঠিক কিনা? এদিকের কোষ মরে গেল, এই বিভাজিত হবে, ট্রিগার করলো। এইভাবে তো আমাদের 4টা কোষ না, অসংখ্য কোষ আছে। তোমার কোথাও কেটে যাচ্ছে না, যেই কেটে যাচ্ছে
তখন হলো আবার সমতা আনলো, এই জন্য তো সমানকরণ বা সমীকরণ, তাই না? মাইটোসিসকে কি বলা হয়? সমীকরণ না, মানে কি সমানকরণ, তাই তো? কিন্তু দেখো ভাজক টিস্যু ওরকম কোনো বিষয় না, ও বিভাজিত হতে থাকে সামনের দিকে। এখন তোমার এটা মনে করো একটা ভাজক টিস্যুর কোষ, এই যখনই বিভাজিত হয়ে আরেকটা নতুন কোষ তৈরি করে ফেলবে, তখন ওই নতুন কোষটা হবে ভাজক টিস্যু, আর এই কোষটা তখন স্থায়ী টিস্যু। এই কোষটা তখন স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু হয়ে টিস্যু, ঠিক আছে? ও কিন্তু ভাজক টিস্যুর কোষ। আবার ধরো এটা ভাজক টিস্যুর কোষ, এ আবার যে মাত্র বিভাজিত হবে, বিভাজিত আরেকটা কোষ তৈরি করে ফেলবে, তখন হয়তো এ আবার স্থায়ী টিস্যু হয়ে যাবে। বুঝতে পারছো? সবসময় নিচের দিকেরটা স্থায়ী টিস্যু হয়ে থাকে, সামনের দিকে সবসময় ভাজক টিস্যু থাকে। মূলের ক্ষেত্রে তাই, মূলের অগ্রভাগে যে থাকে সে ভাজক টিস্যুর কোষ। ভাজক টিস্যু একটা কোষ না, অনেকগুলো কোষ ভাজক টিস্যু, সবাই এরকম করে সামনের দিকে অগ্রসর হতে আছে। বুঝতে পারছো? এই তাহলে হচ্ছে যে ভাজক টিস্যু থেকেই কিন্তু স্থায়ী টিস্যু তৈরি হচ্ছে, ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু তৈরি হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখানে ভাজক টিস্যু কাকে বলে, এটা কিন্তু আসছিল অনেকবারই, যেমন সিলেট বোর্ড 23 সালে কয়েকজনে আসছিল যে ভাজক টিস্যু কাকে বলে। তো এখানে নিচের দিকে বোল্ড করা আছে একটা, এটা হলো বলবা, নিচের দিকে বোল্ড করে একটা আছে, দেখো যে যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যু হলো ভাজক টিস্যু। এটুকু পর্যন্ত লিখবা। সিলেট বোর্ড 23 সাল কয়েকজন আসছিল। তারপর হচ্ছে যে আরো এই যে ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে। যেমন দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য রাজশাহী বোর্ড 21 সাল গয়ের জন্য আসছে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য রাজশাহী বোর্ড 21 সাল গয়ের জন্য আসছে। তারপরে হলো যশোর বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য আসে। ক্ষয়ের জন্য হলে 4টা বৈশিষ্ট্য লিখলে যথেষ্ট, হ্যাঁ। আর গয়ের জন্য আসলে 10টা লিখতে হবে, 10টা। তারপরে দেখো আরো কোশ্চেন আসছে অ্যাডমিশনে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি, মানে বৈশিষ্ট্যগুলো সব মনে রাখলে এমনি পারবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 21 সাল, এখানেও আসছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি। ঢাকা ইউনিভার্সিটি 17 সাল, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি। তার মানে অনেক কোশ্চেন আসছে, হ্যাঁ। 2 নম্বর পয়েন্টে আসছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের যে জাহাঙ্গীরনগর 24 সালে আসছে। আচ্ছা, এটা একটু আমরা বুঝি, হ্যাঁ। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো একটু বুঝি। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে কি বলা হচ্ছে? কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। দেখো তো ছবিতে সবাই সমব্যাসীয় না, সবাই একই রকমের। এটা হলো ভাজক টিস্যুর একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, সবসময় বিভাজন হয়, সামনের দিকে অগ্রসর হতে থাকে। তারপর হচ্ছে ভাজক টিস্যু সাধারণত আয়তাকার হয়, ডিম্বাকার হয়, পঞ্চভুজ এবং সর্বভুজাকার হয়। এরপর হচ্ছে এই টিস্যু কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে, সেলুলোজ নির্মিত। দেখো যে উদ্ভিদের কিন্তু দেহ গঠনে সবসময় সেলুলোজ থাকে, সেলুলোজ যদি না থাকতো তাহলে কি ঝামেলা হতো বলতো? উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ, তাই না? উদ্ভিদের কাণ্ডে যত কোষ আছে সব কোষ প্রাচীরে সেলুলোজ, ঠিক আছে। কিন্তু যখন ধরো যে হয়, মানে একটা ফল পাকে, তখন তো ওই সেলুলোজগুলো রূপান্তরিত হয়ে যায়, হয়ে ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়, বুঝছো? তখন কিন্তু ওগুলা সব ভেঙে চুরে ওগুলা দিয়ে তৈরি হয় অনেকগুলা, মানে বাইরের দিকে যদিও সেলুলোজ থাকে কিন্তু ভিতরের দিকে রূপান্তরিত হয়ে যায়, ওগুলো আমরা ফ্রুক্টোজে পরিণত হয়ে যায়, তাই না? যেটা আমরা খাই, ওর মধ্যে অনেকটাই থাকে স্বেচ্ছা স্টার্চ, এরকম থাকে। তো তার সাথে থাকে ফ্রুক্টোজ, ফলে সাধারণত ফ্রুক্টোজই থাকে, ওই জন্য তো ফ্রুট থেকে ফল। তো এখন উদ্ভিদের কাণ্ডে সবসময় সেলুলোজ থাকে, কেন থাকে বলতো? থাকার দরকারটা কি মনে হয়? খাদ্য। না, খাদ্য তো আমরা যেটা খাই ওটা কিন্তু হয় না, ওটা হলো তোমার ফল টল, ওগুলা কিন্তু সেলুলোজ নির্মিত না, মানে ভিতরে যে ফলের অংশটা বাইরের দিকে সেলুলোজ, চোচা সেলুলোজ, ভিতরের দিকে কিন্তু সেলুলোজ থাকে না। সেলুলোজ থাকলে আমরা খাইলে হজম হতো না।
কারণটা হলো উদ্ভিদের কাণ্ডগুলা সকল কোষ সেলুলোজ নির্মিত, কোষটা আছে সেলুলোজ নির্মিত এই কারণে যে সেলুলোজকে তুমি পানি দিলেও, বৃষ্টি হলে পানি দিলেও এটা কি হয়, গলে যায় না, গলে যায়, না। গলে যায় না। এখন তুমি যদি দেহ দেহকাণ্ডে এগুলোতেও তুমি যদি স্বেচ্ছার দিতা তাহলে বৃষ্টি হলে ধুয়ে মুয়ে চলে যেত, যেত না। যেমন আমরা যে জামা কাপড় বলি সেলুলোজ, তাই না, এটা যদি স্টার্চ হতো তাহলে বৃষ্টি পানি পড়লে ধুয়ে চলে যেত, যেত না। আটার মধ্যে পানি গেলে কি হবে, সব ইয়ে হয়ে যাবে না। তাহলে এই জন্য উদ্ভিদের এগুলো কি সেলুলোজ, পানি পড়লে কিছু হবে, স্বেচ্ছা হলে পানি পড়লে শেষ। তো এই জন্য মনে রাখতে হবে যে এদের এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ আছে, সেলুলোজ হতে হবে। কারণ আগার দিকে যদি সেলুলোজ না হইতো তাহলে তো বৃষ্টি পানি পড়লে গলে যেত, তাহলে তো বৃদ্ধি হতে পারবে না। তো ওই কারণে এর দেহ গঠনে ফলটাও ভিন্ন, কিন্তু ওই তোমার দেহ গঠনে যা যা আছে এগুলো সব সেলুলোজ হবে। আর সে তো স্যার ওটা কি বলে? হ্যাঁ, স্বেচ্ছার হলো পানি দিলে ওটা গলে যায়, এরকম স্বেচ্ছার যেটা। স্বেচ্ছার বাংলা অর্থে আসলে শস্য দানা, যেটা আমরা খাই। আর সেলুলোজ হলো তন্তু বা আঁশ, তন্তু বা আঁশ। হ্যাঁ, ভাজক কোষের অপেক্ষাকৃত বড় আকারের এবং কোষগুলো দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, আন্তঃকোষীয় ভাগ থাকে না। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি। বিপাকীয় হার বেশি মানে কি বলতো? বিপাকীয় হার বেশি মানে কি, কি মনে হয়? বিপাকীয় হার বেশি, বিপাক মানে হচ্ছে কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে তাকে বিপাক বলে। আর কোষের ভিতরে না হয়ে যদি কোষ দিয়ে ঘেরা কোনো থলির মধ্যে হয় এটা পরিপাক। তাহলে কোষের মধ্যে ক্রিয়া বিক্রিয়া এটাই বিপাক। তো ভাজক টিস্যুর কোষে বিপাক তো বেশি হবেই, এখানে ক্রিয়া বিক্রিয়া তো বেশি হবেই, কারণ এটা সেল ডিভিশন হচ্ছে না, তাহলে এখানে ক্রিয়া বিক্রিয়া বেশি, তাই হচ্ছে বিপাকের হারটা বেশি। সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে, মানে সবসময় ক্রিয়া বিক্রিয়া ঘটে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিকগুলো প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে। প্রোপ্লাস্টিক মানে কি বলতো? প্রোপ্লাস্টিক মানে কি? প্রোপ্লাস্টিক মানে তো বাংলা অর্থ আদি প্লাস্টিক, তাই না? আদি প্লাস্টিক কেমন হয় দেখতে জানো? ওই আদি প্লাস্টিকে এই যে থাইলাকয়েড গুলো আছে না, থাইলাকয়েড গুলো এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে থাকে, এটাকে বলে প্রোপ্লাস্টিক। আর যখন অরিজিনাল প্লাস্টিক তখন কি হয়? তখন তো একটা সাথে অরিজিনালটা এরকম না, অরিজিনালটা এরকম। তখন কি হয়? এই যে এটা হলো অরিজিনাল, এটা হলো অরিজিনাল, তাই না? এই যে অরিজিনাল, অরিজিনাল, এটা অরিজিনাল, এটা আদি আসল অবস্থায় আছে। এটা সুগঠিত হওয়ার সুযোগই পাইনি, সুগঠিত হওয়ার সুযোগ পাইনি, এই অবস্থায় বিভাজন ঘটছে আর কি। তারপরে হলো কোষগুলো আকারে সাধারণত ছোট, দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত, কোষগুলো মাইটোসিস করে বের হয়। বুঝতে পারছো? তবে এর মধ্যে যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দাগাও 1, 2, 3, 4, 5, 7, 8, 10, 11 এগুলো বেশি গুরুত্বপূর্ণ। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 7, 8, 10, 11 এগুলো বেশি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো ভাজক টিস্যুর কাজ, এটা কিন্তু আসছিল ভাজক টিস্যুর কাজটা 2 নম্বর পয়েন্ট কুমিল্লা বোর্ড 18 সালে আসছিল। কুমিল্লা বোর্ড 18 সালে, কুমিল্লা বোর্ড 18 সালে আসছে যে পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এটা আসছিল যে কোন কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, কুমিল্লা বোর্ড 18 সালে আসছিল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 3টে কাজে করবা। এবার ভাজক টিস্যুর শ্রেণী বিভাগের মধ্যে উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কার্য প্রভৃতি বৈশিষ্ট্য উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমন উৎপত্তি অনুসারে ভাগ করা হয়। উৎপত্তি অনুসারে এটা আসছিল রাজশাহী বোর্ড 21 সাল ভয়ের জন্য। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর ভাগ রাজশাহী বোর্ড 21 সালে আসছে ভয়ের জন্য, তাও আবার মানে 4 মার্কের জন্য। হ্যাঁ,
আচ্ছা, শুধু প্রাইমারি ভাজক টিস্যু এটা হলো কাকে বলে? এটা আসলে যশোর বোর্ড 21 সালে। শুধু প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলে? শুধু প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলে? এটা আসলে যশোর বোর্ড 21 সালে পড়ার জন্য। তারপর হলো ডেন্টালে একটা কোশ্চেন আসছিল, প্রাইমারি ভাজক টিস্যুর কাজ কোনটি? হ্যাঁ, ডিস্টেন্স এখন তোমার শরীর ঠিক আছে তো না? হালকা আছে। তাহলে দেখো যে আমরা এবার এটা একটু আলোচনা করি। হ্যাঁ, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর যে শ্রেণী বিভাগ, তার মধ্যে প্রথম হচ্ছে মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে দেখো, প্রারম্ভিক মানে কি? শুরুর দিকটা ভাজক টিস্যু, তাই না? প্রারম্ভিক মানে শুরুর দিকটা, শুরুর দিকে তার ভাজক টিস্যু। তাহলে স্নেহা কি দেখো, খাতা বের করো, যে মনে করো এইটা হচ্ছে একটা ভ্রূণ, স্বাভাবিকভাবে আঁকলাম, মানে নর্মালি। তো ভ্রূণের আগার দিকে যে কোষগুলো আছে, যেহেতু এটা ভাজক টিস্যু, তাই না? অনেকগুলো কোষ টিস্যু যেহেতু, তো বলা হচ্ছে এই ভ্রূণের অগ্রভাগে যে কোষগুলো আছে এবং এই নিচের দিকে যে কোষগুলো আছে, এই কোষগুলো হলো প্রারম্ভিক ভাজক টিস্যু, শুরুর দিককার ভাজক টিস্যু, যেখান থেকে প্রথম বিভাজন শুরু হবে, যেখান থেকে প্রথম বিভাজন শুরু হবে। তাহলে এখন পরেরটা দেখেন, এই কোষগুলো প্রারম্ভিক, কারণ এরা শুরুর দিকে প্রথম বিভাজন শুরু করে। প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু। এখন এটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে যে কোষটা বানাবে, এটা বিভাজিত যে কোষটা সৃষ্টি করবে, ধরো এই কোষটা সৃষ্টি করলো, এই কোষের নাম হলো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু। আর এই প্রাইমারি ভাজক টিস্যু কিন্তু আজীবন বিভাজন ঘটাতে থাকে। প্রাইমারি ভাজক টিস্যু যখন বিভাজিত হবে, তখন যে নতুন কোষ তৈরি হবে তারাই কিন্তু প্রাইমারি হয়ে যাবে, মানে ভাজক টিস্যু হয়ে যাবে। প্রাইমারি না, ভাজক টিস্যু হয়ে যাবে। আর নিচেটা কি? সেল টিস্যু। তাহলে শুরুর দিকে, তাহলে প্রারম্ভিক কোষটা ভ্রূণের আগার দিকে যে টিস্যুগুলো আছে, যারা বিভাজন করতে পারে, বিভাজন চালাতে পারবে আর কি, এরকম দিকে কোষের প্রথম আগার কোষগুলোকে প্রারম্ভিক, মানে শুরুর দিককার ভাজক টিস্যু। আর এই শুরুর দিককার ভাজক টিস্যু বিভাজিত হয়ে যে কোষগুলো বানালো তার নাম প্রাইমারি ভাজক টিস্যু, তার নাম প্রাইমারি ভাজক টিস্যু। এবার একটু বইয়ের ভাষাটা পড়ে দেখো। হ্যাঁ, আমি পড়ে, তোমরা একটু দেখো। প্রারম্ভিক বলছে মূল বা কাণ্ডের, ওই যে বললাম নিচে বা উপরে দুই জায়গায়, আমি উপরটা দেখেছি। মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে যে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে, তাই কি এটা ক্ষুদ্র অঞ্চল না? এই যে এটা কি ক্ষুদ্র অঞ্চল? নিচের দিকেও কিন্তু হয়, যদিও দেখায়নি। তাহলে এটা কি ক্ষুদ্র অঞ্চল? ক্ষুদ্র অঞ্চল। এখন দেখো, ক্ষুদ্র অঞ্চল আছে, ওটাই হলো প্রারম্ভিক, যারা ক্ষুদ্র অঞ্চল আছে, ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি হয়। তাহলে কি এখান থেকে প্রাইমারি হলো না? এখান থেকে তো প্রাইমারি হলো, তাই না? তাহলে এই ক্ষুদ্র অঞ্চলের নাম প্রারম্ভিক, এই ক্ষুদ্র অঞ্চলের নাম প্রারম্ভিক। এবার দেখো প্রাইমারি ভাজক টিস্যুর ক্ষেত্রে কি বলছে, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। দেখো তো, এই গোটাটা তো ভ্রূণ ছিল, কালো রেখা দিয়ে ঘেরা ভ্রূণ অবস্থায় এখানে একটি কোষ তৈরি হয়েছে। তাই বলছে যে ভাজক টিস্যু ভ্রূণ অবস্থায় তৈরি হলো, এটা তো ভ্রূণ ছিল, এই ভ্রূণের আগার কোষগুলো এটা তৈরি করলো। তাই বলছে ভ্রূণ অবস্থায় যেগুলো তৈরি হয় তার নাম প্রাইমারি, তার নাম প্রাইমারি। স্নেহ বুঝতে পারছো? তাহলে বলছে যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকেই প্রাইমারি ভাজক টিস্যু বলে। এটাই আসছিল যশোর বোর্ড 21 সাল কয়ের জন্য। হ্যাঁ, খালি প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলে এটুকু। আচ্ছা, এখন বলছে মূল ও কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু তাই প্রাইমারি ভাজক, এগুলো তো পারবা, লিখতে হবে তিনটাই আর কি। এরপরে দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু।
সেকেন্ডারি ভাজ্য টিস্যু মানে কি, যে ধরো এখানে অনবরত বিভাজিত হতে হতে এখন এই আগাতে যে কোষটা আছে অন্ধকারে, এটা মনে করো ভাজক টিস্যুর কোষ, এটা হলো ভাজক টিস্যুর কোষ। যদিও টিস্যু মানে অনেকগুলো থাকে, আমি একটা দেখো। এখন নিচের সবগুলো তো স্থায়ী টিস্যু, তাই না? কারণ ভাজক টিস্যু সবসময় আগার দিকে থাকবে, নিচের দিকে হলো সামনে থাকবে, উপরের দিকে হলো সামনে থাকবে। আর আমরা জানি ভাজক টিস্যু বিভাজিত হয়েই কিন্তু স্থায়ী টিস্যু তৈরি হয়। ভাজক টিস্যু বিভাজিত হয়ে স্থায়ী টিস্যু তৈরি হয়। কথার কথা, এটা মনে করো একটা ভাজক টিস্যুর কোষ মাঝ বরাবর বিভাজিত হলো, যদি সমান সমান কোষ হয় আমি দেখা, তাহলে কিন্তু এটা স্থায়ী হয়ে যাবে। এটা কি ভাজক, এ আবার বিভাজিত হলো, তখন কি এটা স্থায়ী, তাহলে কি দুইটাই স্থায়ী টিস্যু, একটা ভাজক, মানে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন স্থায়ী টিস্যুগুলা যখন ভাজক টিস্যু বিভাজিত হতে আগাতে থাকে, তখন স্থায়ী টিস্যুগুলা কি করে, ভাজক টিস্যু থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ হয়, ব্যবহারের মাধ্যমে এদের কাছে আসে। তখন এই জিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এই জিনগুলো বুঝতে পারে যে আমরা তো আগা আগা মানে ভাজক টিস্যু আগে আগে আছে, তাই না? তো আমরা তো মাঝে আছি, আমরা তো ভার বহন করতে পারছি না, উদ্ভিদের চিকন হয়ে যাচ্ছে না, তখন এরা অ্যাক্টিভ হয়ে যায়। তখন স্থায়ী টিস্যু কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়, মানে বিভাজনক্ষম হয়ে যায়। তাহলে দ্বিতীয় স্টেপে এরা বিভাজনক্ষম হয়েছে, তাই এটাকে বলে সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রথমে কি হয়েছে, প্রথমে তো হয়নি, দ্বিতীয় স্টেপে হয়েছে, তাই না সেকেন্ডারি ভাজক টিস্যু। কখন হবে, যদি এই স্থায়ী টিস্যু বিভাজিত হয়। তো এই স্থায়ী টিস্যু বিভাজিত হয়ে নতুন নতুন কোষ বানাবে, তখন গাছের বের বাড়বে। এই যে ধরো এদিকে বাড়লো, এদিকে বাড়লো, তখন গাছের বের বাড়বে। বের মানে বুঝো তো, তাই না? মানে কি ব্যাস, আর কি ব্যাস বাড়বে। হ্যাঁ, মানে ধরো এরকম চিকন ছিল, যদি বিভাজিত হয় তাহলে আস্তে আস্তে কি মোটা হবে, আরো বিভাজিত হয় আস্তে আস্তে আরো মোটা হবে। হ্যাঁ, এভাবে ব্যাস বাড়া, এটা হলো বের বাড়া, বের বৃদ্ধি পাওয়া। তাই বলছে দেখো যে সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের পূর্ণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। উদাহরণ হলো কর ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এটা একটু বোঝা যাচ্ছে কর ক্যাম্বিয়াম জিনিসটা আসলে কি। তবে এটা হচ্ছে কর ক্যাম্বিয়ামের সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় আসে, অন্য বই আছে, তোমরা একটু লিখে নাও সংজ্ঞাটা। কর ক্যাম্বিয়ামের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। কর ক্যাম্বিয়াম পরিবর্তন হয়ে কর বা বাইরের শক্ত অঞ্চল তৈরি করে, তাকে কর ক্যাম্বিয়াম বলে। যে পরিবর্তন হয়ে কর্ক বা বাইরের শক্ত অঞ্চল তৈরি করে, যে পরিবর্তন হয়ে, যে মানে যেসব কোষ আর কি, হ্যাঁ, যে পরিবর্তন হয়ে কর্ক বা বাইরের শক্ত অঞ্চল তৈরি করে, তাকে কর ক্যাম্বিয়াম বলে। আচ্ছা, আরেকটা অন্য বই আছে ক্যাম্বিয়ামের সংজ্ঞা, শুধু ক্যাম্বিয়ামের সংজ্ঞা, এটা একটু লিখে রাখো। অন্য বই আছে যে ক্যাম্বিয়াম এমন কোষ যে পরিবর্তিত হয়ে, ক্যাম্বিয়াম এমন কোষ যে পরিবর্তিত হয়ে যে কোনো কোষে পরিণত হতে পারে। ক্যাম্বিয়াম এমন কোষ যে পরিবর্তিত হয়ে যে কোনো কোষে পরিণত হতে পারে, যেমন জাইলেম ফ্লেম। এবার ছবিতে একটু কর ক্যাম্বিয়ামটা দেখো, হ্যাঁ, বইয়ে তো নাই। জাইলেম ফ্লেম, এবার ছবিতে একটু দেখো। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হিসেবে কর ক্যাম্বিয়াম আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কেন দেওয়া হয়েছে খেয়াল করো, ছবিতে একটু দেখো। আংশিক আঁকছি আমরা, মনে করো এটা হলো এপিডার্মিস। আমরা যদি এপিডার্মিস সাধারণত এক স্তর হয়, হ্যাঁ, ব্যতিক্রম কিছু ক্ষেত্রে বহু স্তর হতে পারে, তবে ম্যাক্সিমাম এক স্তর। এপিডার্মিসের নিচে যে
যে কোষগুলো থাকে তার নাম হাইপোডার্মিস। এগুলো হলো হাইপোডার্মিস। এরা হলো এপিডার্মিস। বা বহিতক। এটা হচ্ছে হাইপোডার্মিস। অধোতক। এখন দেখো এই অধোতক কিন্তু স্থায়ী টিস্যু। অধোতক হলো স্থায়ী টিস্যু, ঠিক আছে? আবার এপিডার্মিস কিন্তু স্থায়ী টিস্যু, বুঝছো? এখন এই স্থায়ী টিস্যুগুলোর মধ্যে এই স্থায়ী টিস্যু এই স্থায়ী টিস্যুগুলা যে ফিল করবে যে আমাকে বিভাজিত হতে হবে, হয়ে আমার মোটা মাপ হতে হবে, নাহলে আমি ভার বহন করতে পারছি না, তখন এই হাইপোডার্মিস গুলা স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যায়। হাইপোডার্মিস গুলা সেকেন্ডারি ভ্যালু টিস্যুতে পরিণত হয়ে যায়। পরিণত হলে সে এক বিশেষ ধরনের কোষ তৈরি করে। আমি দূরে কেন লিখছি পরে বলছি, দূরে আঁকছি কেন। এই বিভাজিত এখানে কিন্তু হয়, এটা আমি দূরে লিখেছি, কিন্তু এখানে বিভাজিত এখানে হয়। কি হয়? এর নাম হলো কর্ড ক্যামিয়াম তৈরি করলো। কর্ড ক্যামিয়াম তৈরি করলো। আসলে কর্ড বলতে বাকল বা বাইরের শক্ত আবরণ বোঝায়। ক্যামিয়াম মানে পরিবর্তনকারী কোষ, যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। আচ্ছা, এখন এবার কি হবে? এবার এই কর্ড ক্যামিয়াম যেহেতু এটা ভাজক টিস্যু হয়ে গেছে সেকেন্ডারি বিভাজনের মাধ্যমে, তাহলে এটা ভাজক টিস্যু। তাহলে ভাজক টিস্যু বলে সে বিভাজিত হবে। সে এখন বাইরের দিকে তৈরি করবে এক ধরনের কোষ, ভিতরের দিকে আরেক ধরনের কোষ তৈরি করবে, বাইরের দিকে এক ধরনের কোষ তৈরি করবে। বাইরের দিকে যে কোষ তৈরি করলো তার নাম হলো কর্ক কোষ। কর্ক বা ফিলেম কোষ। কর্ক কোষ বা ফিলেম কোষ। কর্ক কোষ বা ফিলেম। আর ভিতরের দিকে আবার আরেক ধরনের কোষ তৈরি করবে। পরীক্ষা একটা হবে, এটা বোঝার জন্য এই ছবিটা আঁকতে হচ্ছে আর কি, হ্যাঁ? তাছাড়া পরীক্ষার জন্য না। এটার নাম হলো সেকেন্ডারি কর্টেক্স। সেকেন্ডারি কর্টেক্স বা ফেলোডাম। একটু আগে আঁকো, হ্যাঁ? আঁকা দরকার আছে, হ্যাঁ? মানে পরবর্তীতে মনে হবে যে এটা আবার কিভাবে কোথায় কিভাবে হলো না হলো, হ্যাঁ? হ্যাঁ, পুরোটাই আঁকলে পরে বুঝতে সুবিধা হবে, কারণ এই জিনিসটা আরেক জায়গায় যায় আবার পাবা, তখন আবার বুঝতে পারবো না যে জিনিসটা আসলে। এই তিনটা কোষের একটা আলাদা নামও আছে। এই তিনটা কোষকে, এটা তোমাদের বইয়ে আছে, একটু পরে 2-3 পৃষ্ঠা পরে আছে, পেরিটার্ম বলা হয়। এই তিনটা কোষকে একসাথে বলা হয় পেরিটার্ম। এই তিনটা কোষকে একসাথে বলা হয় পেরিটার্ম। পেরিটার্ম কাকে বলে? এভাবে আসতে পারে।
কর্পোসটা পুরোটা কি লিখছেন না? ফেলেম, ফিল্ম। হ্যাঁ ফেলেম, কর্পস বা ফেলেম। শেষ হয়েছে, লেখা হয়ে গেছে না? পেরিগ্রাম, এটা দেখো, এটাও পরীক্ষায় বইয়ে 2 পৃষ্ঠা পরে পাবা। পেরিগ্রাম কাকে বলে? তখন বলবা যে সেকেন্ডারি বিভাজনের সময় যে 3 ধরনের কোষ সৃষ্টি হয়, এই 3 ধরনের কোষকে একসাথে বলা হয় পেরিগ্রাম। কি কি? কর্পস, কর্কামিয়াম আর সেকেন্ডারি কর্টেক্স, এই 3টে কোষকে একসাথে বলা হয় পেরিগ্রাম। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা উদাহরণ আছে, দেখো, ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম, তো ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়ামটা কি? মনে রাখবা, ফ্যাসিকুলার মানে পরিবহন করা, ফ্যাসিকুলার মানে পরিবহন করা। তাহলে ইন্টারফ্যাসিকুলার, 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 ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। ইন্টার মানে মাঝে, ফ্যাসিকুলার মানে পরিবহন, হ্যাঁ পরিবহন করা, পরিবহন করা। তাহলে পরিবহন করা, দুইটা পরিবহন করার মাঝে বিশেষ ধরনের পরিবর্তনকারী কোষ ক্যামিয়াম থাকে। সেটা কিরকম? ধরো এটা একটা পরিবহন করা, এটা একটা পরিবহন করা, এখানে একটা ক্যামিয়াম আছে, এখানেও একটা ক্যামিয়াম আছে। এবং এই ক্যামিয়াম বিভাজিত হয়ে এটার সাথে যখন যুক্ত হয়ে যায়, তখন এইটুকুর নাম হয় ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। এটার নাম কি? ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। তাহলে এটা মনে করো ফ্রেম, এটা মনে করো জাইলেম, এটা হলো জাইলেম, আর এগুলো হলো ক্যামিয়াম। ক্যামিয়ামের সংজ্ঞাটা জেনেছো, তবে মনে রাখো ক্যামিয়ামের একটা সরল অর্থ হলো পরিবর্তনকারী কোষ, যে যে কোনো কোষে পরিবর্তন করতে পারে। বুঝছো? ক্যামিয়াম এক ধরনের ভাজক টিস্যু, রূপান্তরিত ভাজক টিস্যু, রূপান্তরিত ভাজক টিস্যু। এখন এটার নাম ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম, এটা হলো ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। এখন যদি এখানে যদি কোনো টিস্যু হয়, তাহলে ইন্টারফ্যাসিকুলার টিস্যু, ইন্টারফ্যাসিকুলার টিস্যু। বুঝছো? এটা আঁকো, নাহলে তাহলে বুঝতে পারবা যে এটা আসলে কোথায়, মানে ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়ামটা কি। ছবি সহ করো, এটা আমি বলে দিচ্ছি। এটা হলো পরিবহন কলা, হ্যাঁ, এটার নাম হলো ফ্লোয়েম, এটার নাম হলো ফ্লোয়েম, এটার নাম হলো ফ্লোয়েম, এটার নাম হলো জাইলেম। পরিবহন কলা, হ্যাঁ, এটাও তাই, এটাও তাই। তাহলে জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে বলা হয় পরিবহন কলা, জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে বলা হয় পরিবহন কলা। আঁকা হয়েছে? তাহলে উদাহরণটা বুঝতে পারলা কেন এরকম উদাহরণ হয়েছে? যে হলো এই যে এখানে আছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হলো কর্কামিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। এরা কিন্তু দ্বিতীয় স্টেপে বিভাজন হয়েছে, হ্যাঁ, প্রাথমিক স্টেপে হয়নি, দ্বিতীয় স্টেপে হয়েছে। তাহলে এই জন্য নাম হয়েছে এরকম, যে কর্কামিয়াম দ্বিতীয় স্টেপে হলো ইন্টারফ্যাসিকুলার ক্যামিয়াম। কারণ এটাও কিন্তু স্বাভাবিক অবস্থায় সে মানে স্থিতিশীল ছিল, পরে বিভাজন হয়ে গেছে, হয়ে
দুটো মাস দিয়ে আসে এটার সাথে যুক্ত হয়ে গেছে, তখন এর নাম ইন্টারক্যাভিকুলার ক্যামিয়ামিতে হবে। কিন্তু এখানে যদি এ আবার নতুন কিছু টিস্যু তৈরি করে তাহলে ইন্টারক্যাভিকুলার টিস্যু হয়ে যাবে, এই ইন্টারক্যাভিকুলার ক্যামিয়াম টিস্যু। বুঝছো? এই হলো বিষয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো অবস্থান অনুসারে এটা হয়ে যায়। ও তাহলে এটা শুধু না, তোমাদের তো অন্য প্রাইভেট থাকে আবার। তাহলে এইটুকু পর্যন্ত পড়া কিন্তু অন্যান্য ব্যাচে শুরু হয়ে গেছে। হ্যাঁ, পড়া প্রতিদিন আবার নেওয়া শুরু হয়ে গেছে, এবং পড়া করে না আসলে জরিমানা 5 টাকা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষা শেষ, তোমরা কিন্তু পড়া করে আসবা, না আসলে জরিমানা দিবা। হ্যাঁ, কয়টার মধ্যে আসলে? 5টা 10? হ্যাঁ, 5টা 10-এর ভিতরে।